লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। অস্থায়ী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের নীল নকশা বাস্তবায়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে না পড়ার জন্য মেজর জিয়ার অনুরোধ মেনে নিতে রাজি হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন। জানবাজ মুক্তি সেনারা অন্যায় ও জাতীয় স্বার্থ বিরোধী কোনো কিছুই মুখ বুজে সহ্য করবেন না। থিয়েটার রোডেই কনফারেন্স শুরু হলো। সবাই উপস্থিত। জনাব তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে হাজির হলেন। বাংলাদেশ মুক্তিবাহিনীর সেনাপ্রধান হিসাবে ওসমানী অনুপস্থিত। তিনি জানিয়েছেন বিশেষ কারণবশত তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়া সম্ভব নয়, কিন্তু নিয়ম অনুযায়ী কর্নেল ওসমানীর উপস্থিতি সেদিন সেখানে অপরিহার্য। কিন্তু তিনি নেই দেখে সেদিন সবার কাছে ব্যাপারটা খুব অস্বাভাবিক মনে হলো। যাই হোক, জনাব তাজউদ্দিন লম্বা চওড়া ভাষণ শুরু করলেন। তার ভাষণে তিনি সবাইকে জানালেন সেক্টর কমান্ডারদের অনাবস্থানবশত কর্নেল ওসমানী পদত্যাগপত্র দাখিল করেছেন। উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর এ ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। কথাটা এতই আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল যে কমান্ডারদের মধ্যে ভীষণ উত্তেজনা সৃষ্টি হলো। কর্নেল ওসমানীর ওপর কমান্ডারদের আস্থা নেই একথা প্রধানমন্ত্রী কি করে জানালেন সে বিষয়ে অনেকেই প্রশ্ন উপস্থাপন করলেন। প্রধানমন্ত্রী পরিষ্কার কোনো জবাব দিতে পারলেন না। বাকবিতণ্ডার মাঝে অল্প সময়ের মধ্যেই তাকে কনফারেন্স হল ত্যাগ করে চলে যেতে হলো। সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মুক্তিযোদ্ধা কমান্ডাররা। কর্নেল ওসমানী সবার কাছে, বিশেষ করে বাঙালি বীর যোদ্ধাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তার উপর অনাস্থা এনেছেন কারা, সে রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত কোনো কনফারেন্স হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হলো প্রধানমন্ত্রীর অবর্তমানেই। এ অবস্থার সুযোগ গ্রহণ করে আমি ও নূর মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ এবং উইং কমান্ডার বাশারকে একান্তভাবে কর্নেল ওসমানীর পদত্যাগের আসল কারণ খুলে বললাম। আমরা এটাও তাদের বুঝিয়ে বললাম কর্নেল ওসমানীর এ ধরনের স্ট্যান্ডে অস্থায়ী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের নীল নকশা বাস্তবায়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। তাই তারা অতি কৌশলে কমান্ডার ইন চিফের পদ থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা আঁটছে তার পদত্যাগের সুযোগ গ্রহণ করে। তাদের এ পরিকল্পনার পেছনে মুক্তিযোদ্ধাদের কয়েকজন কমান্ডারও পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছেন। এ প্রসঙ্গে আমরা তাদের আমাদের দিল্লির অভিজ্ঞতা এবং বিএলএফ মুজিব বাহিনী গড়ে তোলার নীল নকশার কথাও খুলে বললাম। সবকিছু বিস্তারিত জানিয়ে তাদেরকে অনুরোধ করলাম যে করেই হোক কর্নেল ওসমানীকে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে রাখতে হবে। তাকে সম্মুখে রাখতে না পারলে নীল নকশার মোকাবেলা করতে আমরা সবাই ব্যর্থ হব, আর তাতে জাতীয় স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সাথে তারা একমত হলেন। ঠিক হলো, উপস্থিত সবার তরফ থেকে তারা কর্নেল ওসমানীর সাথে দেখা করে তাকে তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে অনুরোধ জানাবেন। একই সাথে তাকে আশ্বাসও দেওয়া হবে তিনি যাতে সসম্মানে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্থায়ী সরকারকে বাধ্য করা হবে সমগ্র মুক্তিযোদ্ধাদের তরফ থেকে। কর্নেল ওসমানীর সাথে গোপন বৈঠক হলো। আমরা যা বলেছিলাম তার পুনরাবৃত্তি তিনি করলেন তাদের কাছে। সবাই তার পদত্যাগ করার পেছনে যুক্তি পরিষ্কার বুঝতে পারলেন। সব বুঝে তারা তাকে অনুরোধ জানালেন জাতীয় স্বার্থ বিরোধী সব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য তার নেতৃত্ব বিশেষভাবে প্রয়োজন। একমাত্র তিনি মুক্তিবাহিনীকে ঐক্যবদ্ধ করতে পারেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করা সম্ভব নয়। তাদের দেয়া অ্যাসুরেন্সের পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন বলে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তার সাথে আলাপের পর আমরা গেলাম অস্থায়ী প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম ও অস্থায়ী প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনের কাছে। আমাদের দেখে দুজনেই বেশ কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। সকালের মিটিংয়ের অবস্থা বুঝে জনাব তাজউদ্দিন ইতিমধ্যেই শঙ্কিত হয়ে পড়েছিলেন। সরাসরিভাবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনি কোন যুক্তির ভিত্তিতে সকালে আপনার বক্তব্যে বললেন সেক্টর কমান্ডারদের অনাস্থার পরিপ্রেক্ষিতেই
কর্নেল ওসমানী পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? কিছুটা বিব্রত হয়ে তাজউদ্দিন সাহেব বললেন, তার কাছে খবর রয়েছে যে বেশ কিছু কমান্ডার জনাব ওসমানীর উপর অনাস্থা পোষণ করেছেন। মহামান্য প্রধানমন্ত্রী, আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র কমান্ডারদের তরফ থেকে নয়, সমগ্র মুক্তি ফৌজের তরফ থেকে আমাদের পূর্ণ আস্থায় যে রয়েছে কর্নেল ওসমানীর উপর মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে তা নয়, তিনি অতি শ্রদ্ধার পাত্রও বটে। তার পরিবর্তে অন্য কাউকে যদি কমান্ডার ইন চিফ বানাবার চিন্তা ভাবনা করে থাকেন তবে বলতে বাধ্য হচ্ছে, আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধার কাছে তিনি গ্রহণযোগ্য নাও হতে পারেন। প্রবাসী সরকারের হয়তোবা ক্ষমতা থাকতে পারে, সরকার ইচ্ছা মতো একজন সর্বাধিনায়কও নিয়োগ করতে পারে, কিন্তু তার পরিণতি কি হবে সেটাও একটু ভেবে দেখবেন। মেজর জিয়াই প্রধানমন্ত্রীর কথার জবাব দিলেন। জনাব নজরুল ইসলাম ও তাজউদ্দিন দুজনই মেজর জিয়ার কথা শুনে ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ ভেবে তাজউদ্দিন সাহেব বললেন, ওসমানী সাহেব স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন। তিনি সেটা প্রত্যাহার করলে সরকার তার পুনর্নিয়োগ সম্পর্কে পুনর্বিবেচনা করতে পারে। তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন সেটা ঠিক, কিন্তু সম্মেলনে আপনি যে কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন সেটা সত্য নয়। কি কারণে তিনি পদত্যাগপত্র সরকারকে স্বেচ্ছায় দিয়েছেন সেটা আমরা অবশ্যই শুনব তার কাছ থেকেই। আমাদের অনুরোধ, কাল সম্মেলনে আপনি বলবেন আপনার কাছে খবর এসেছিল কিছু কমান্ডারের অনাস্থার ব্যাপারে, সেটা তদন্তে ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, আপনি আরও বলবেন উপস্থিত সব কমান্ডার এবং সমগ্র মুক্তি ফৌজের দাবি একমাত্র কর্নেল ওসমানীই থাকবেন কমান্ডার ইন চিফ হিসাবে, অন্য কেউ নয়। সে পরিপ্রেক্ষিতে সবার তরফ থেকে আপনি তাকে তার ইস্তফা প্রত্যাহার করে নেবার জন্য অনুরোধ জানাবেন এবং একমাত্র সেক্ষেত্রেই তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন। কথার ধরন থেকে বুদ্ধিমান জনাব তাজউদ্দিন আহমেদ বুঝে নিলেন মুক্তিযুদ্ধের কমান্ডাররা ইতিমধ্যেই অনেক কিছুই জেনে গেছেন। পর্দার অন্তরালে পাশা খেলার চালগুলো সম্পর্কেও হয়তোবা অনেকেই অবগত হয়ে পড়েছেন। তাই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে না পড়ার জন্য মেজর জিয়ার অনুরোধ মেনে নিতে রাজি হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন। পুরো মিটিংয়ে নির্বাক নীরব সাক্ষী হয়ে নিশ্চুপ বসেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি জনাব নজরুল ইসলাম। মিটিংয়ের বিস্তারিত বিবরণ নূরের মাধ্যমে জানানো হলো কর্নেল ওসমানীকে। পরদিন কথা মতো কাজ করলেন প্রধানমন্ত্রী। তার অনুরোধে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করে সম্মেলনের নেতৃত্ব দেবার স্বীকৃতি জানালে করতালির মাধ্যমে উপস্থিত সবাই কর্নেল ওসমানীর সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন জানালেন। কর্নেল ওসমানীর নেতৃত্বে সম্মেলন শুরু হলো। চাণক্য বুদ্ধির দুরভিসন্ধি নস্যাৎ করে কর্নেল ওসমানীকে কমান্ডার ইন চিফ পদে বহাল রাখতে পেরে আমরা তার উপযুক্ত মর্যাদা দিতে পেরেছিলাম বলে নিজেদের আত্মপ্রত্যয় অনেক বেড়ে গিয়েছিল। আমাদের এই বিজয় থেকে আওয়ামী লীগ ও তাদের দোসররা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে জানবাজ মুক্তি সেনারা অন্যায় ও জাতীয় স্বার্থ বিরোধী কোনো কিছুই মুখ বুজে সহ্য করবেন না। এ সম্মেলনে যুদ্ধের বিভিন্ন দিক, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কর্নেল ওসমানীর মনোভাব আমাদের আগেই জানা ছিল। সে আলোকেই আলোচনা পরিচালিত হয়। ওই বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল M.A. রব বাংলাদেশ মুক্তি ফৌজের চিফ অফ স্টাফ এবং গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেসব নেওয়া হয়েছিল তা হচ্ছে: 1. বিভিন্ন সেক্টরের সীমানা নির্ধারণ। 2. মুক্তিযুদ্ধের কৌশল পদ্ধতির সারসংক্ষেপ এবং বর্ণনা। ক. নির্ধারিত এলাকায় নির্দিষ্ট দায়িত্বে 5 অথবা 10 জনকে নিয়ে গঠিত ট্রেনিং প্রাপ্ত গেরিলা দলগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হবে। খ. গেরিলাদের শ্রেণী বিভক্তি। অ্যাকশন গ্রুপ। এ গ্রুপের সদস্যরা শত্রুর বিরুদ্ধে সরাসরি তবে গেরিলা হামলা চালাবে। তারা শতকরা 50 থেকে 100 ভাগ হাতিয়ার বহন করবে। গোয়েন্দা সেনা। এই গ্রুপের গেরিলারা হেডকোয়ার্টার্সের অধীনে প্রতিষ্ঠিত গোয়েন্দা বিভাগের নির্দেশে কার্যক্রম পরিচালনা করবে। এরা
সাধারণত সম্মুখ সংঘর্ষে জড়িত হবে না। এদের মূল দায়িত্ব হবে খবরাখবর সংগ্রহ করা। এদের কাছে শতকরা 30 থেকে 50 ভাগের বেশি অস্ত্র থাকবে না। গেরিলা ঘাঁটি। প্রতিটি গেরিলা ঘাঁটি সেক্টর ট্রুপসের দ্বারা রক্ষিত হবে। প্রতিটি ঘাঁটিতে গেরিলাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। প্রত্যেক ঘাঁটিতে একটি করে মেডিকেল টিম থাকবে প্রয়োজনে গেরিলাদের চিকিৎসার জন্য। প্রত্যেক ঘাঁটিতে গেরিলাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার জন্য একজন রাজনৈতিক নেতা থাকবেন। তার দায়িত্ব হবে বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে পাকিস্তানিদের মানসিকভাবে দুর্বল করে রাখা এবং একই সঙ্গে বাঙালিরা যেন মানসিক সাহস ও শক্তি হারিয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখা। শত্রুর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে আরও বেশি সংখ্যক গেরিলা কিংবা নিয়মিত বাহিনীর সৈনিকদের সংকুলানের জন্য প্রতিটি ঘাঁটিকে তৈরি রাখাও এদের দায়িত্ব ছিল। কিন্তু বাস্তবে পরবর্তীকালে এই রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করার জন্য মুজিবনগর সরকার থেকে কোনো প্রতিনিধিই আসেনি। সেক্টর এবং সাব সেক্টর কমান্ডারকেই নিজের উদ্যোগে এ দায়িত্ব পালন করতে হয়েছিল। 3. নিয়মিত বাহিনীর সদস্যদের অবিলম্বে ব্যাটালিয়ন ফোর্স এবং সেক্টর ট্রুপসে সংগঠিত করতে হবে। 4. যুদ্ধের পরিকল্পনার পদ্ধতি ছিল নিম্নরূপ। ক. প্রতিটি সুবিধাজনক স্থানে শত্রুর বিরুদ্ধে আঘাত হানার জন্য বিপুল সংখ্যক গেরিলাকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর বন্দোবস্ত করতে হবে। খ. কোনো শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে দেয়া হবে না। বিদ্যুতের খুঁটি, সাবস্টেশন প্রভৃতি ধ্বংস করে বিদ্যুৎ সরবরাহ অচল করে দিতে হবে। গ. কোনো কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্য রফতানি করতে দেয়া হবে না। এ সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলো ধ্বংস করে দিতে হবে। কোনো কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্য রফতানি করতে দেয়া হবে না। এই সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলো ধ্বংস করে দিতে হবে। ঘ. শত্রুপক্ষের সৈন্য ও সামরিক সরঞ্জাম, রসদপত্র আনা নেয়ার জন্য ব্যবহারযোগ্য যানবাহন, রেলপথ, নৌযান, রাস্তা, পুল প্রভৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করতে হবে। উম. রণকৌশলগত পরিকল্পনা এভাবে করতে হবে যাতে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পড়তে বাধ্য হয়। চ. শত্রুদের ছত্রভঙ্গ করার পর তাদের বিচ্ছিন্ন গ্রুপগুলোর উপর গেরিলারা মরণপণ আঘাত হানবে। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।